আচ্ছা, আজকে কাদের বিজয় দিবস উল্লাস করার মানে যাদের অবদান আছে তারাই তো বিজয় দিবস উদযাপন করবে, কিন্তু তারা তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। পাকিস্তান হাই কমিশনও এই বিজয় দিবস পালিত হচ্ছে। এর মানেটা কি? এরা কোন বিজয় দিবস পালন করে? 24শে জুলাই না 16ই ডিসেম্বর? পাকিস্তান হাই কমিশন বিজয় দিবস পালন করতেছে। তাহলে এটা তো পাকিস্তানি বিজয় দিবস পালন করতেছে। হ্যাঁ, তাহলে তো এটা পাকিস্তানি বিজয় দিবস হচ্ছে, এটা তো বাংলাদেশি। তারা তারা আজকে তো তাদের পাকিস্তান আজকে পাকিস্তানে পালন হচ্ছে শকুতে ঢাকা, তাদের উচ্চারণ শকুতে, তাদের ঢাকা পরাজয় দিবস পালন হচ্ছে তাদের, আর বাংলাদেশে বিজয় দিবস পালন করছে পাকিস্তান হাই কমিশন। হাসবো না কাঁদবো? যেমন জামাতির এখন খুব খুশি, কারণ তারা খুব খুশি কারণ তাদের যে চেলা পেলা আন্ডা বাচ্চা রাজাকার আল বদর আল শামস, তাদেরই রুহানি আওলাদ সহ বর্তমানে ক্ষমতায়, এই জন্য হয়তো তারা খুশি, এই কারণে তারা পালন করতেই পারে, এই কারণে করতে পারে। কিন্তু যারা 71-এ 30 লাখ খুন করলো, 5 লাখ ধর্ষণ করলো, এবং তাদের সহকারী জামাত আল বদর আল শামস এবং আজকে যার নাম ছাত্র শিবির, সেই ছাত্র সংঘ, যারাই অকাম কুকাম করলো, তারা এখন বিজয় দিবস পালন করে। হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারতেছে না। হাইরে আমাদের জাতির দুর্ভাগ্য যে যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা থাকবে না, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। সত্য কথা বলো। জয় বাংলা লেখা কেন? মানে মোবাইলে জয় বাংলা লেখা কেন, এটা তাদের সহ্য হচ্ছে না। সত্য কথা বলো। এডি মনে নতুন নিয়োগ দিছে ভাই, এই আবার পরে নিয়োগ দিছে। এখন যদি আমি মানে ইউনুস চাইতেছে আমরা যাতে বলি যে পুলিশ মেরে ভালোই করছে, এই কথাটা বলানোর জন্য এগুলো করাচ্ছে, বুঝছেন? তা বলবো না, আমি তা বলতে চাই না, কিন্তু এরা যে কারা আমরা তো বুঝতে পারতেছি, কিন্তু এরা যে কারা তা তো আমরা বুঝতে পারতেছি। কালকে একটা ঘটনা ঘটছে, আপনি তো নাই, বলি। একসাথে অনেক কিছুই আসে। 2 ঘন্টার চুক্তিতে মসজিদের ভিতরে শারীরিক সম্পর্ক মানে ফতুয়া জানতে গেছিল একটা মহিলায়। পরে তাই এই দুই নাকি? বদমাইশে, এই যে ইন্টারেস্টিং। বদমাইশ দেখেন, দেখেন তাই নাকি? দাড়িওয়ালাটায়, হ্যাঁ, হ্যাঁ। দাড়িওয়ালাটা হচ্ছে আসল অপরাধী। আর এই যে দাড়িওয়ালা তো দুইটাই, একটা মুখ লম্বা দেখেন, এই যে এই সাইডেরটা এ হচ্ছে কামটা করছে, আর এই পাশেরটায়, এই হ্যাঁ, হ্যাঁ। পাশেরটা মুখ গুঁজে হ্যাঁ হইছে পাহারা দিছে, লাইট মাইট অফ করে বাসর রাত করাইছে সিঁড়ির মধ্যে। তারপর হইছে মহিলা মসজিদের গেছে এই যে নারীদেরকে কেন মূর্খ বানায় রাখতে চায়, এইটাই হচ্ছে মূল কারণ। নারীরা মূর্খ থাকলে এদেরকে ফতুয়া দিয়া হিল্লা বিয়া করে এদের সাথে মৌজ মাস্তি করা যাবে। হ্যাঁ, ইন্টারেস্টিং ঘটনা। গেছে স্বামীর সাথে রাগ করে তালাক দিছি। ইসলামেও কিন্তু আছে, রাগ করে তালাক দিলেই তালাক হবে না, ঠান্ডা মাথায় 3 মাসে দিতে হইব, অপেক্ষা করে করে, যাতে করে মাইন্ড চেঞ্জ হলে তারা আবার একসাথে সংসার করতে পারে। আমি বিয়ের যে ফতুয়াটা, হিল্লা বিয়ে, এটা অনেকবার পড়ছি, বাংলা অনুবাদে গবেষণা করছি। দেখলাম সেখানে যে হিল্লা বিয়ের বিষয়টা, এটা কিন্তু বাধ্যতামূলক বলে নাই, এটা বুঝাইছে তালাক দেওয়া কতটা ঘৃণিত কাজ, যে এইটা এইরকম যদি মনে হয়। হিল্লা বিয়ে যদি বাধ্যতামূলক হতো, তাও তো এটা মানুষের করার কথা না, এরকম একটা ইত্রামি কাজ। হ্যাঁ, বাধ্য তাহলে ধর্মের নামে, ধর্ম যদি বলতো যে বলৎকার করা বৈধ বা শিশুদের বলৎকার করা বৈধ, তাই বলে কি সেটা আমরা করতাম? করা যাবে? ধর্ম বললেই ধর্ম এরকম অনেক কিছু বলছে যা কখনো মানা যাবে না, সব ধর্মেই আছে। এই হিল্লা বিয়ে বদমাইশ গুলো, এগুলোর এখন কি বলবো আর বলছে এখন। তোমাকে বৈধ করার একটাই উপায়, তুমি এখন অবৈধ হয়ে গেছো। মহিলা তো বিপদে বৈধ পড়ে করার গেছে, একটা উপায় হায় হলো, হায়। মৌলবী এখন ওর বই, খারাপ ভাষা আর বললাম না, মৌলবী ভাষা, বৈধ মৌলবী এখন করছে আরেকজনের বই সিঁড়ির মধ্যে, মসজিদের আরেকজন সিঁড়িতে। লাইট অফ করে গেটে পাহারা দিছে। বাহ। এখন তারে গিয়ে এলাকাবাসী জিজ্ঞেস করছে, হ্যাঁ, তুমি এটা কি করলা? আমি হালাল করে দিছি। হালাল করে। কার লগে হালাল করছো? কয়েকটা ভিখারি যাইতেছিল, হের লগে আমি হিল্লা বিয়া দিয়ে দিছি, আবার তালাকও দেওয়া দিছি। তো বাহ, বাহ, বাহ। বলতেছে যে এইটা করানোটা কি আপনার দায়িত্ব বা আপনার কাজের মধ্যে পড়ে? পরে কয় জানি না, আমার এখন ওই যে আছে, ওই যে ওয়াজ আছে, মাহফিল আছে, আমার মাহফিলে যাইতে হইব।
পরে পরে এই বিষয়ে আলাপ করবো। এটারে কিছু মনেই করলো না সে, পরে মানে তো তাকে যে মৌলবীরা বরখাস্ত করছে সাথে সাথে। ছাত্র, মৌলবীরা তাহাজ্জুদ নামাজ পড়ে ছাত্র বলৎকার করে ফজর নামাজ পড়ায়, আর এই মৌলবী আরেকজনের মহিলার আরেকজনের বইরে এই হিল্লা বিয়ার নামে দর্শন করে হ্যাঁ মসজিদের সিঁড়ির মধ্যে ওয়াজ করতে যায়। কয়দিন পরে তারা মসজিদের মধ্যে না নিয়ে না, দর্শন করবো আর ওয়াজের সিঁড়ির মঞ্চে মধ্যে দর্শন ওয়াজ না, করবো। সিঁড়ির মধ্যে বাসর করছে 2 ঘন্টার বিয়া। সিঁড়ির মধ্যে বাসর ঘর। বিয়ার সাইত ছিল 2 ঘন্টা, আর বাসরঘর কয় ঘন্টা জানি না। তো আরেকজনে যে পাহারা দিছে সে হচ্ছে অন্ধকার করে দিছে, দিনের বেলা সব লাইট টাইট অফ করে গেট টেট বন্ধ বাহ করে। কেমনে বাহ কেমনে ধরা পড়ে গেল, বা মহিলা বোধ বইলা ফেলাইছে কিছু একটা। তার এখন আমরা আসল কথা হয়েছে তার বিচার কি হইলো। এখন ওই কটূক্তি ওই বেগম করলে রোকেয়া যে, কটূক্তি করলে বলে অনেক মূর্খরা বলে, এটা কোরআনে বলে কোন জায়গায় আমি কোথাও পাই নাই এই কথা, যে কটূক্তি করলে নবী বলেন বলছে আমার সম্পর্কে কেউ আমার বিরুদ্ধে উচ্চারণ করে তার কল্লা কাইটা ফেলাইবা, প্রতিবাদ করবা, এটা এটা আমি কোথাও পাই নাই। তো তারা এই সামান্য কথার কারণে বললে কল্লা কেটে ফেলাইতে হইব। তুই যে খুনি হইতাছস, বেড়া তোর মাথা থেকে ঢুকে, তুই যে খুনি সন্ত্রাসী হইতাছস, একটা জাতীয় অপরাধ করতাছস, মানব হত্যা। কোরআনে এটা আছে যে একটা মানুষকে হত্যা করা মানে পুরো মানব জাতিকে হত্যা করা। তুমি যে কথাটা বললা এনে যে লাইভ চলতেছে জানো, কথাটা তো বললা, শোনা যাবে না? না আমরা কিছু শুনি নাই। হ্যাঁ কি যেন বলেন, বলেন আও বলেন। শুনি নাই। খাইবেন নাকি এটা কইছে, খাওয়ার কথা শুনছি শুধু। শুনেন, বেগম রোকেয়া এই জন্য বলছে যে, বেগম রোকেয়া এই জন্য বলছে যে ওই ধর্মগ্রন্থগুলো পুরুষের পুরুষের রচিত গ্রন্থ বই আর কিছু নয়, এমনি বলে নাই। সেই জন্য বেগম রোকেয়ার উপরে বেগম খেপা। রোকেয়ার যে কালো কালি দিয়া মানে কলঙ্কিত করছে। আবার কিছু মানুষ পোস্ট করতেছে বাংলাদেশের পিছনে বেগম রোকেয়ার অবদান কি, এটা পোস্ট দেয়, মানে এটা হচ্ছে অহেতুক একটা তর্ক। এখন আমি আর আপনি যদি বাংলাদেশের এটা পেছনে, গবেষণা করি, বাংলাদেশের পেছনে বেগম রোকেয়ার অবদান নাই, তাহলে কি ওই গোলাম আজমের অবদান আছে না, সাইদির অবদান আছে, নিজামীর অবদান আছে, তাই না? আচ্ছা বেগম রোকেয়ার অবদান নাই, একই কাজ করে পাকিস্তানের একটা নারী নোবেল প্রাইজ পাইলো কিভাবে? বেগম রোকেয়া তো একজন সাহিত্যিক। এই নির্বোধ মূর্খগুলো কার সাথে কি তুলনা করে? বেগম রোকেয়ার সাথে এখানে বাংলাদেশের শব্দটার সাথে আলোচনা, এর কি অবদান মানে কি এতে বলছে, কি বুঝাইতে চাই? ওই মূর্খটা তো জানেই না যে বেগম রোকেয়ার কি কারণে বেগম রোকেয়াকে স্বীকৃতি দেওয়া হয়েছে, বেগম রোকেয়া কেন গুরুত্বপূর্ণ, এই মূর্খগুলো তো জানেই না। মামুনুল হকের কি বেগম অবদান আছে? রোকেয়া মামুনুল হকের কলেজের নাম বাপের কি অবদান বাদ আছে? দেওয়ার চেষ্টা করছে, কলেজের নাম বোধহয় বাদও দিয়ে দিয়েছে রংপুরে। হ্যাঁ দিবেই তো। এরা এরা ওই যে দুইটা কিতাবে, এক কিতাবের এক বইয়ের পাঠক থেকে হুমায়ুন আজাদ সাবধান থাকতে বলেছেন, এরা তো এক বইয়ের পাঠক। এরা প্রফেট মোহাম্মদের বিরুদ্ধে বললে ঘাড় কেটে দিবে। ওকে, এখন যদি খ্রিস্টানরা বলে যে আমাদের জেসাসের বিরুদ্ধে বললে ঘাড় কেটে দিব, হিন্দুরা যদি বলে রামের বিরুদ্ধে বললে, কৃষ্ণের বিরুদ্ধে বললে ঘাড় কেটে দিব, তাহলে কোন মুসলমান, হিন্দুরা পৃথিবীতে তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সংখ্যালঘু বাস করে 1% 2%, কোন জায়গায় তো নীল। এইসব মুসলমানরাই তো খ্রিস্টান দেশে যায়, মুসলমানরাই হিন্দুর দেশে গেছে ভারতে। যদি এরা বলে রামের বিরুদ্ধে কথা বলে ঘাড় কাটবে, আর জেসাস ক্রাইস্টের বিরুদ্ধে কথা বলে ঘাড় কাটবে, বাঁচবে কোনো মুসলমান? এরা বাঁচতে পারবে? এরা যদি এই দাবি করে তখন চরম কোথায় যাবে? মানবতার বিপর্যয় হবে। তাইলে খ্রিস্টানেরা, হিন্দুরা তো অনেক সভ্য, এরা যদি, আপনি আপনার আমার এরা যদি এরকম প্রতিবাদ এটা করতো, হওয়া উচিত, ধর্ষণ করলে বলাৎকার করলে যারা বিচার করে না, বহিষ্কার করে, শুধু বরখাস্ত করে সাময়িক, যারা এটা করে বরখাস্ত, তাদের বিচার কি হওয়া উচিত? যারা এই বিচারটা করতে পারে না তাদের কি বিচার হওয়া উচিত? এখন আমাদের দশা হয়ে গেছে, আমরা কথা বললেই, এখন কথা বললে দুইটা সমস্যা। আগে হয়তো একটা, আগে শুধু আমাদের বলতো আমরা নাস্তিক, মুরতাদ, কাফের, হিন্দুর দালাল, ভারতের দালাল, ইহুদির দালাল। এখন যদি কথা বলি তাহলে সাথে যুক্ত হবে শেখ হাসিনার দালাল, আওয়ামী লীগের দালাল। এখন কোথায় যাবো বলেন? কি বলার তো অনেক কিছুই আছে, বলতে পারতেছি না তো। নিজেও তো জানেন যে ওই যে বললেন বেগম রোকেয়ার কথা বলছেন, বলে যে বেগম রোকেয়ার কি অবদান আছে বাংলাদেশে। এরকম মূর্খ একটা জাতি, ওই যে মেয়েদের যেরকম, আচ্ছা ওই মেয়ে, যে মেয়েটা গেল, ওই মেয়েটা তো আরেক মূর্খ, তাই তো ইমামের কাছে গেছে। আর মসজিদে যাওয়া লাগবো কেন? ওর জন্য আদালত নাই, কোর্ট নাই,
সেইখানে সে যাবে কেন? ওই মূর্খকে ওই মেয়েটাকে কে বুঝাইলো যে তুই মসজিদে যা? সে যাবে কোর্টে, ওর হাজবেন্ডের নামে কেস করবে, তাহলে তো সোজা হয়ে যাবে। না না, কেস করবে কেন? ও আবার সংসার করতে চাইতেছে, সংসার করতে চাইলে তো কোনো বাধা নাই ধর্মে। হ্যাঁ, কিন্তু সংসার সে মৌলবীর তাকে কাছে কেন বুঝানো যাবে? হয়েছে ফতুয়া। তার আত্মীয় আছে, স্বজন আছে, আসলে তার কি জানেন? আপন মামাতো ভাই এই হুজুরের কাছে নিয়ে গেছে জানার জন্য ফতুয়া। ওটা আরেক মূর্খ, ওর ওর মামা তো ভাই আরেক মূর্খ, তাই গেছে ওইখানে। আমি ওইখানে খুব যাওয়া লাগবে কেন? ছোটবেলায় এমন একটা বিচার বসতে দেখেছিলাম সমাজে, পরে কি মামলা হয় আমাদের নাই? আশেপাশে। ওই মহিলা মামলা করে নাই? না, ওই যে ওইটুকুই বিচার বরখাস্ত করছে ওই মহিলা, সবাইকে জানাইছে বুঝতে পরে পারছেন তো? সবকিছু। মানে বাংলাদেশটা হচ্ছে পৃথিবীতে, মানে বাংলাদেশ একমাত্র দেশ যেখানে সবসময় মৌলবীরা সচিবদের মতো সুযোগ সুবিধা ভোগ করে। এরা বলাৎকার করলেই কিছু হয় না, শিশু বলাৎকার করলে। আর তো প্রাপ্তবয়স্ক মহিলারে মসজিদে রেপ করছে। পিনাকি সম্পর্কে একটা ইনফরমেশন দিল গতকালকে, খুবই খুবই বলতেছে আপনি এটা নিয়ে প্রতিবেদন। সে নাকি কোন মহিলার কে ব্ল্যাকমেল করছে, মহিলা এখন বাঁচার জন্য ইয়া করছে, পেপার পত্রিকায় খবর বেরিয়েছে। আমি তো এটা ওই পাইছি। পিনাকি ভট্টাচার্য এক ভয়ঙ্কর সাইবার সন্ত্রাসী, ধর্ষক এবং দেশদ্রোহী। ও ডেইলি স্টারে বের করছে এর বিরুদ্ধে সারাদিন বাজায়, এখন হেরো বাইর করছে, তথ্য উপাত্ত বের করছে। এক মহিলা, তার কি হইছে, নাকি পাগল না বলে মামলায় এজাহার উল্লেখ করেন। মামলা করার সময় জুলেখা বেগম 7 মাস অন্তঃসত্ত্বা ছিলেন। পিনাকির বন্ধু ডাক্তার হারুন জানান 2013 সালে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরু হলে আত্মগোপন থেকে বের হয়ে রাজাকারের ফাঁসির দাবিতে সক্রিয় ভূমিকা রাখলো তৎকালীন পুলিশ। স্পর্শকাতর সময় বিবেচনা পিনাকিকে গ্রেফতারও ভূমিকা নেয়নি, কিন্তু আন্দোলনরত স্তিমিত হলে জুলেখা বেগম পিনাকিকে গ্রেফতার করতে থানায় চাপ প্রয়োগ করে। তিনি জানান মামলা পরবর্তী জুলেখা বেগমের সাথে পিনাকির পক্ষে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হন। ঘটনা কি? আচ্ছা একটু আগে যাই। ডক্টর হারুন জানান আপাতমস্তক নাস্তিক ও গণজাগরণ মঞ্চের নেতা পিনাকি ছাত্র জীবন থেকে কমিউনিস্ট পার্টির রাজনীতির সাথে জড়িত ছিল। শহীদ জননী জাহানারা ইমামের রাজাকার বিরোধী আন্দোলনে ছিলেন সক্রিয়। ও আসিফার, হ্যাঁ, এক গোয়ালের গায়ে বাছুর। 2012 সালের ডিসেম্বর মাসে শাহবাগ থানায় এক ধর্ষণ মামলা হলে বেশ কিছুদিন আত্মগোপনে থাকে। 2013 সালের মার্চ মাসে তিনি দেশ ত্যাগ করেন। শাহবাগ থানায় মামলা নং হচ্ছে 17 তারিখ 23/12/2012। এর এজাহারে জুলেখা বেগম উল্লেখ করেন পিনাকি ভট্টাচার্য সেই মহিলাকে সরারদি উদ্যানে গিয়ে প্রায়ই দর্শন করতো। হায় আল্লাহ, এটা তো হুজুরের তো খারাপ। হুজুরের তো বাতি নিবে করছে, একবারে জঙ্গল নিয়ে করছে। এবং এই পর্যায়ে জুলেখা গর্ভধারণ করলে পিনাকিকে বিয়ে করার অনুরোধ করে, কিন্তু পিনাকি ভট্টাচার্য বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং জুলেখা বেগমকে পাগলিনী বলে তাচ্ছিল্য করেন। জুলেখা বেগম নিজের গরিব অসহায় হিসেবে তাকে উল্লেখ করেন যে পিনাকির দাবি অনুযায়ী সে পাগল। তাহলে পাগল সে করে দর্শন করে, তো হুজুরের দেহায় খারাপ বেশি। কমিউনিস্ট করছে, নাস্তিকতা করছে, রাজাকারের বিরুদ্ধে করছে, সবই করছে, কি বাকি নেই, আবার পাগলও দর্শন করে। হ্যাঁ, তো হুজুরের তো খারাপ ভাই। হুজুরের ওই আগের হুজুরের যেটা কইলাম এটার তো বেশি খারাপ। হুজুরের তো আরাম, মানে কষ্ট দিয়ে কিছু করে নাই। সে বুঝে গেছে। সে দেখেন কোন দল করা বাদ রাখে নাই, শেষে জামাতে ইসলাম করে এখন। হেন কোন দল নাই বাদ রাখছে। জেনে লাভ পায়, হ্যাঁ নেই যে ডুব দেয়। মনে করেন এই লোক যে ভবিষ্যতে আওয়ামী লীগ করবো না তারও কিন্তু গ্যারান্টি নেই, নিশ্চিত থাকেন। তাই এর নিয়ে আমি অত কিছু একদম এখন একদম ভাবতেছি। জয় বাংলা বললে তো প্রতিদিনই জয় বাংলা বলে। হ্যাঁ, জয় বাংলা বলে নেগেটিভ দৃষ্টিতে, দেখবেন যে এই লোক একদিন আওয়ামী লীগ একদিন করবে, পজিটিভও বলবে। হ্যাঁ এরা আওয়ামী লীগ করা শুরু করবে একদিন, আজকে একটা যখনই দেখবে। আল্লাহর আশ্চর্য কারিশমা দেখছেন, মির্জা ফখরুল আলমগীর বিজয় দিবসের সম্মান জানাইতে পারলো না, কেন? পড়ে গেল গা, উষ্টাকায় পড়ে গেছে, হার্ট অ্যাটাক নাকি কি হয়েছে, ওই পর্যন্ত পৌঁছাতেই দিল না আল্লাহ। মির্জা ফখরুল অসুস্থ, হাসপাতাল আমি জানি না। আজকে আমি আমার কালকে রাত থেকে নেটে ছিলেন না? আমি গতকাল রাত থেকে এই আধা ঘন্টা আগে আমি আমার নেটওয়ার্কে আমি যুক্ত হয়েছি। আমি এবং যারা এই স্বাধীনতা বিরোধী নতুন প্রজন্ম তাদেরকে দিয়ে বিজয় দিবসের যে সম্মান জানাইছে, এটাও আল্লাহর এক কারিশমা যে তোরা তাদের বিরুদ্ধে করস। তাদের অনুদান, মানে এই দেশটা তো তাদের অনুদান,
তাদের অনুদানে এই দেশে জীবনযাপন করস, তাদের পায়ে ফুল তোরাই দিবি। তবে এটা দরকার ছিল, কেন দরকার ছিল জানেন? জাতির তো খুব, কারা ক্ষমতায় আসছে, কিভাবে আসছে, কেন আসছে, এরা কারা, চর্চা থাকুক, বিজয় দিবস, শহীদ দিবস এগুলো করে ওরা চর্চায় থাকুক। তাহলে সঠিক ইতিহাসে ঢুকতে হলে, সঠিক ইতিহাসে ঢুকতে হলে তাদেরকে ওই ৭১-এ ফিরে যেতে হবে। মোদির বক্তব্যের প্রতিবাদ করলেন আসিফ নজরুল। পাকিস্তান এম্বাসি যদি বাংলাদেশের স্বাধীনতার বিজয় দিবস উপলক্ষে আনন্দ উৎসব করে, সেটা দোষের না। মোদি যদি বাংলাদেশের বিজয় দিবসকে সম্মান জানায় পোস্ট দেয়, সেটা হচ্ছে সমস্যা। বিরাট তোলপাড় শুরু হয়ে গেছে সবার মধ্যে। কে বলছে এটা? নরেন্দ্র মোদী বিজয় দিবসের শুভেচ্ছা জানাবে না, কে জানাবে? পাকিস্তানের প্রধানমন্ত্রী জানাবে? ওই যে ওইটাকে সাধুবাদ জানাইছে, পাকিস্তানকে সাধুবাদ জানাইছে। ওই যে পিনাকি বলে দিল 16 ডিসেম্বর না 22 ডিসেম্বর নাকি বিজয় দিবস। আচ্ছা, মোদির পোস্টে বাংলাটা এখানে দিছে। আসিফ নজরুল ও তীব্র প্রতিবাদ জানাইছে। 16 ডিসেম্বর ৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন, ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু না। আয় হায়। এর আগে ফেসবুকে এক্সে দেওয়া একটি পোস্টে মোদি লেখেন, আজ বিজয় দিবসে 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গাঁথা থাকবে। আচ্ছা, এইটা কি খারাপ পোস্ট দিল? আবার হাসনাত আব্দুল্লাহ বলতেছে ফেসবুকে পোস্টে তিনি এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এটা তো ভারতের না, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। মোদি কেন ওই বাংলাদেশের ভারত এটি শুধু ভারতের, কিন্তু মোদি দাবি করছে যে এটা ভারতের মুক্তিযুদ্ধ। তো মোদি তো কোথাও লেখে নাই ভারতের মুক্তিযুদ্ধ। আমাদের বাংলাদেশের যারা আত্মত্যাগ করছে, শহীদ হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাইছে যারা যুদ্ধ করছে। তো তাদের 17,000 সৈন্য কি ফাঁকে দিয়ে যাইবো গা? বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ বিরোধী, এরা তো একই সাথে সাম্প্রদায়িক এবং ভারত বিরোধী। এরা তো মক্কা ঠাড়া পড়লেও ভারতের দুষবে, এটা স্বাভাবিক, এটা তো নতুন কিছু না। মোদি এইটুক বলছে তাদের জন্য সমস্যা হয়েছে। আর এই সাদা শকুন, জাতীয় শকুন, সাদা শকুন, এই রাজাকার আলবদরের বিরুদ্ধে এরা কথা বলে না কেন? এত মুক্তিযুদ্ধের দরদ হয়ে গেছে এদের। এই সমস্ত এই নাবালক গুলো, সমন্বয়ক নামের যে রাজাকার আলবদরের চাও, এই সমন্বয়ক টমন্বয়ক যারা, এগুলো তো আসলে কিছুই না। এগুলো হচ্ছে রাজাকার আলবদর আলসাম, মুসলিম লীগ, নেজাম ইসলাম, জামাতে ইসলাম, এদের রুহানি আওলাদ, ইসলামী সাবেক ইসলামী ছাত্র সংঘ, বর্তমান নাম ইসলামী ছাত্র শিবির, এই সমস্ত এরা হচ্ছে রুহানি আওলাদ এদের। এই যে মির্জা বকরুল ফরে গেছে গা ফ্লোরে। আহা, ওই পর্যন্ত যাইতেই দেয় নাই খোদার বিচার। প্রকৃতির রিভেঞ্জ মারাত্মক। আমাদের ভুল হয়, প্রকৃতির ভুল নাই, ঠিক না? না, আমি এটা জানি না কিছু, এটা জেনে কমেন্টস করবো যে কি হয়েছে আসলে। বলতেছি আপনাকে, মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল, মহান বিজয় দিবসে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব। আচ্ছা, শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা রাত ঘুমায় নাই। আচ্ছা, সকাল 10টার দিকে দলে দলে শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধ আসনে মির্জা ফখরুল সহ সিনিয়র নেতারা। পরে তারা শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন। তিনি অসুস্থ মাটিতে লুটিয়ে পড়েন, তাৎক্ষণিকভাবে সাভার সিএমএইচে নেওয়া হয়। এখন তিনি অনেকটাই সুস্থ আছেন, মনে হয় সারা রাত ঘুমায় না আর কি। আর এইভাবে কিন্তু মানসিক বা অবসাদে অনেক লোক মারা যাবে এবার। এই যত দিন যাবে, যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন মানুষ এভাবে মারা যাবে মানসিক অবসাদে। এভাবে পড়ে যাবে, মারা যাবে, অনেক দুর্ঘটনাই আমরা দেখতে পাবো। এক নারীকে হাত ভেঙে দিছে, কত যে ঘটনা আজকে ঘটলো জয় বাংলা স্লোগান দেওয়াতে এবং বিজয় দিবসের দেওয়ার কারণে।
সকালবেলা শ্রদ্ধা জানাতে যে অনেক আওয়ামী লীগের নেতা কর্মীরা কিল ঘুষির শিকার হয়েছে। এই যে দেখেন, দেখাচ্ছে, এই যে দেখেন, এই যে দেখেন, দেখেন কি করতেছে। সদস্যরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হবে এবং এখানে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু কিভাবে কিল ঘুষি মারতেছে মারতেছে কেন? ওই যে বিজয় দিবসের জানানোতে সকালে বেরিয়েছিল সম্মান জানাতে, এই জন্য এদের মারলো এই রাজাকারের বাচ্চারা। হায়রে দেশ, এরা নিজেরাই জানে না এদের কি পরিণতি হবে। এরা হচ্ছে সেই মানে শিশুর মতো, মানে নির্বোধের মতো। এরা জানে না এদের করুণ পরিণতি কি। এই দেশ মুক্তিযুদ্ধের ছিল। ঘটনা ঘটছে রাজশাহীতে, আপনি তো লাইনে ছিলেন না। রাজশাহীর এক নেতা কর্মী 2বার কাউন্সিলিং এর নির্বাচন করে সে বিজয়ী হয় নাই, কিন্তু তার ওয়াইফ কেন পোস্ট করলো জয় বাংলা, সেই জন্য তাকে মা ডাকতো। একটা ছেলে কম বয়সের মা ডাকতো, এলাকার চ্যাংড়া পোলাপান আছে না, তো মহিলাটাকে দেখলাম বেশ সুন্দরী। তো তাদের মা কি আর বোন কি, মনে হয় মায়ের প্রতি তার খারাপ কোনো কুনজর ছিল। সে কেন জয় বাংলা লিখলো, তার জামাই যা বলতেছে তুই তোর বউর ডিভোর্স দিবি, তালাক দিবি। মারছে, মাথা ফাটাই ফেলছে। আমি একটা ভিডিও বানাইছি এটা নিয়ে। এখন তার উদ্দেশ্য কি? ডিভোর্স দেওয়ার কথা কেন বললো, অন্য কিছু বললো না কেন? মানে একজন মহিলা জয় বাংলা পোস্ট দিছে, এর কারণে তার স্বামীকে মাথা ফাটাইছে যে ডিভোর্স দিতে বলে। কিল ঘুষি এরকমই মারছে ধরে রাস্তায়। পরে লোকজন, স্থানীয় লোকজন যে বাঁচাইছে, কিন্তু পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে নাই। এটি কোন দেশে বাস করতেছি আমরা? অথচ দেখেন, আমি তো ওর মূল টার্গেট বুঝা ফেলাইছি। ওই বেটির ওর উদ্দেশ্য খারাপ ছিল। ওই টার্গেট ফিল আপ করার জন্য এই অনেক ভাবে চেষ্টা করছে, পারে না। মা বোনটাইকেও এখন এই যে উসিলা পাইছে, জামাইরে মাইরা সরায়া চাইছিল ওই বেটারে বাড়ি ঘর সারা করে বেটিরে কিছু একটা ইজ্জত সম্মান নষ্ট করার জন্য। কোন দেশে বাস? আমি কি বাংলাদেশে বাস করতেছি আমরা, না পাকিস্তানে? বুঝতেছি না তো। এই যে আরেক মহিলাকে ধরে মাইরা হাত পা ভেঙে দিছে কি জন্য? আমি মনে করি কর্মকার মনি, আমি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত, আমি হিন্দু ধর্মের এবং আওয়ামী লীগের রাজনীতি করি, এটাই কি আমার অপরাধ? সে মহিলা হচ্ছে নেত্রকোনা পূর্ব ধলা উপজেলার ভাইস চেয়ারম্যানের সাথে ঘটে যাওয়া নির্মম কাণ্ড। মহিলা ভাইস চেয়ারম্যান, এই যে দেখেন হাত ভেঙে কি করছে মাইরা। নেত্রকোনার এই ঘটনা নেত্রকোনার। আমার লিংকটা দিয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা কি জানতাম মা বোন নারীকে স্পর্শকাতর কথা বলা যাবে না, নারীকে স্পর্শকাতর জায়গায় হাত দেওয়া যাবে না, নারীর সাথে বিনয়ের সাথে ব্যবহার করতে হবে, তারা মায়ের জাতি। এগুলো তো শিক্ষা পেয়ে বড় হয়েছি, তাই না? বটে, তা তো অবশ্যই। মায়ের নারী জাতি রাস্তা দিয়ে হেঁটে তার গায়ের সাথে ধাক্কা খাওয়া যাবে না, তাকে সসম্মানে সাইড দিতে হবে, তাকে সিট দিতে হবে। তবুও অনেক নারীরা চিন্তা করে আমরা সম অধিকারে বিশ্বাস করি, কারো দেওয়া সিটে বসবো না, আমরা নিজেরা দরকার দাঁড়ায় যাব। এটা অনেক নারীরা এটাও বিশ্বাস করে। কিন্তু এই যে বর্তমান সময়ে যে সামাজিক মূল্যবোধের অবক্ষয়, মানবতার অবক্ষয়, এত পরিমাণ অসভ্যতা বর্বরতা বেড়ে গেছে। বাপকে না পেয়ে ছেলেকে নিয়ে অস্ত্র মামলা দিচ্ছে ক্লাস 7-এর একটা বাচ্চা। বাপের না পেয়ে একবার 11 বছর একটা ছেলেকে পিছনে ব্যাগের ভিতরে পাথর ভরে হাত পা বেঁধে তাকে ডুবাই ফেলে মেরে ফেলা হলো। বাপ কেন আওয়ামী লীগ করে? তার সন্তানকে কেড়ে নেওয়া হলো। হ্যাঁ, এটা তো ওই যে এখন দেখাইলে আমার লাইফ যে নষ্ট করে দেয়। এই নাহিদের বাচ্চা, ওদের বিরুদ্ধে কোনো ডকুমেন্টস রাখতে দেয় না, বুঝছেন? ওদের বিরুদ্ধে যেগুলো যায় সব ওদের বিরুদ্ধে কোনো ডকুমেন্টস রাখতে হবে না। সময় হবে, সময় আসবে। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এত দুর্বল নয়। এই মানে আওয়ামী লীগের কথা আমি বলতেছি না, এই বাংলাদেশে মানুষ এখনো সব মারা যায় নাই। যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা সব মারা যায় নাই। সুতরাং তাদের প্রায়শ্চিত্ত তাদের ভোগ করতে হবে। এরা জানেই না এদের কি পরিণতি হবে। এরা চিন্তাও করতে পারবে না। এদের কি পরিণতি হবে। আমি এদের প্রতি এখন করুণা প্রকাশ করব। শুভেন্দু কি জানি নেতা বলছে শেখ হাসিনা সসম্মানে বাংলাদেশে ঢুকবে। এই বিজয় দিবসে ঘটনাটা ঘটে যাইতে পারে, না জানুয়ারিতে ঘটে যাইতে পারে। কি নির্বাচনে ঘোষণা দেয় আর দল গুছাইতেছে, সব বঙ্গোপসাগরে বাইসা যাইব গা।
এরা, আমি বললাম তো আপনাকে যে এরা জানেই না যে এদের কি করুণ পরিণতি হবে। আমি আবারও বলি আপনাকে, আমি কিছু বলতে চাই না আর, কারণ এরা এরা মনে করতেছে যে এই জামাত, হেফাজত, তারপর পাকিস্তান, আমেরিকাদের রক্ষা করবে। এই বাংলাদেশের হ্যাঁ মানুষ যেরকম সরল, বাংলাদেশের মানুষ যে কি কি করতে পারে সেটা তারা আবার যখন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষজন ক্ষমতায় আসবে তারা এটা স্বচক্ষে দেখতে পারবে। এরা দেখতে পারবে এবং সারা পৃথিবী দেখবে। এরা জানেই না এই দেশের মাটি কোনোদিনই মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির জন্য তৈরি হয় নাই, হবেও না, দেখতে পারবে না। এরা মনে সেনাবাহিনীর করেছে প্রধানের বক্তব্যটা শোনাই, এটা তো আর নেটে সমস্যা করতে পারব না। যেই দেশে আজকে আমি সেই স্বাধীন, এই যে কথাটা বললো, উনি আমাদের একটা স্বাধীন বঙ্গবন্ধুর কথা বলতেছে, এবং যেই দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান। সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। আচ্ছা এইটা কি শুধুমাত্র মুখে বলবে কৃতজ্ঞতা, আর বাস্তবে মুক্তিযোদ্ধাদেরকে আজকেও ধরে ধরে পিটাইলো, বিভিন্ন জায়গায় পুলিশ সেনাবাহিনী সবাই ধরে পিটাচ্ছে, তাদেরকে কেউ বাস্তবে সামনাসামনি কেউ সম্মান দেখাচ্ছে না, অসম্মান করতেছে, সেগুলা কি এই সেনাপ্রধান দেখে না? উনি যেহেতু একটা পোশাকি একটা চরিত্রে আছেন তার প্রধান, তাই তিনি ওইভাবে স্বীকার করেছেন, এটাই তো বেশি। যাই হোক, আপনার সময় আর নষ্ট করবো না, আপনি না, বোধহয় ঠিক খাওয়া আছে, দাওয়া করেন নাই। আমিও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বিড়াল অসুস্থ দেখে আচ্ছা খাওয়া দাওয়া পেটে ঢুকতেছে না। আচ্ছা যাবো কালকে বিড়ালটার আপনার সাথে জন্য আমি, একটু দোয়া করেন। কালকে আপনি করে দিয়ে ডিক্লেয়ার দিয়েন, কালকে সকালে যদি পারেন বা দুপুরে সম্ভব হয় আপনি আপনি একটা সাবজেক্ট নিয়ে যখন সময় পাবেন, আমি তো না যে তখন। আপনি বলছিলেন স্ট্রিমেরটা নামাই নিলে আপনার ইউটিউবে আমি কথা বলতে পারতাম, যে আপনার আচ্ছা, কিছু কালকে আমার আপনাকে আমি আমার সাবস্ক্রাইবাররা আপনাকে ইয়া কালকে করতো। আপনাকে আমি আমন্ত্রণ করব, আমার ওইখানে আসবেন আপনি লাইভে, আমি আপনাকে আধা ঘন্টা আগে হ্যাঁ, জানাবো আসলে। স্ট্রিমের আচ্ছা নামাইছেন? আচ্ছা, না স্ট্রিমের এগুলো বুঝি না, আমি টেকনোলজিতে দুর্বল, কিচ্ছু বুঝি না। আচ্ছা ঠিক আছে, কি করবেন? ওকে, আচ্ছা, কালকে তাহলে আপনাকে আমি জানাবো, বা আপনার সাথে যুক্ত হবো বা আপনি আমার সাথে যুক্ত হবেন। ওকে, ভালো থাকবেন, হ্যাঁ জানাইন দর্শকদের জানাইন। অনেক ধন্যবাদ। তবে আমাদের দুঃখ এবং আমরা বেদনা যারা যে, অনলাইনে কথা বলি আমাদের জি, একে অপরকে সাপোর্ট করা অবশ্যই উচিত, এবং অবশ্যই অবশ্যই, এক একদিন এক একজনের সাথে আচ্ছা লাইভ করা উচিত, যাতে আচ্ছা করে আমাদের অনলাইন অ্যাক্টিভিটিসটা জীবিত থাকে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, ওকে, দর্শকদের আপনিও ধন্যবাদ, ভালো থাকবেন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ।